আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এক্সাক্ট কবে কখন কথা হয়েছে সেটা জানি না, তবে ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে। সামান্য কিছু যা আছে সেইটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয় তাহলেই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ। 6 মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে, 1 বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন। মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কো রুবিও, যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন। তো হঠাৎ করে মার্কো রুবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে? মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ, এবং তারা দেখতে পারতেছে যে এই যে মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইউনুস গভর্নমেন্ট প্রোভাইড করেছে, সব কিছু দিয়ে জ্বালাও পোড়াও করাইছে, এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে। এই ঘটনার পরে 4টা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে, যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে, এবং যেটা পোপ পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশে কথা বলেছেন, তখন কিন্তু মার্কিন সরকার, ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে। এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে। এখন মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন, এবং সেখান থেকে মার্কো রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর। এমন 6 থেকে 7 কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং তারা রাজনীতি করতে পারবে না, এটা হইতে পারে না। এই ব্যাপারে তিনি দেখছেন, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে, এগুলো নাকি কথা হয়েছে বেসিক। এরপরে ভেতরে আরও কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি, তবে সেখানে সম্ভবত আপনার অজিত দোভাল সহ আরও 3-4 জন, মানে ইন্ডিয়ার হাইয়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে মার্কো রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত, কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন ঘটছে, তেমন চায়না এবং টার্কির দিকেও ঝুঁকছে বাংলাদেশ, এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না। এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হয়তো পেয়ে গেছে ম্যাক্সিমাম, সামান্য কিছু যা আছে সেইটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয় তাহলেই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ। 6 মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে, 1 বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন। এইসব ঘটনা হওয়ার পরপর আজকে দেখেন, উইদাউট এনি আগের ডিক্লারেশন, আজকে তারেক জিয়ার সপরিবারে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেছে, কারণ তারেক জিয়াও ভয়ে ভীত যে আসলে কি হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বা তার দেশের যে পট্টির দিকে তারা যে পৃথিবীতে 1 নম্বর স্থানটা হারাতে যাচ্ছেন, এইটা নিয়ে তাদের মধ্যে অভ্যন্তরীণ অস্থিরতা আছে। অর্থনৈতিকভাবে যে দেশটা স্থবির হয়ে আছে সেই নিয়ে অস্থিরতা আছে। সেগুলো কাটানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার মতো করে চেষ্টা করছেন। একান্তে যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রেসিডেন্ট শি বলে যে আমি তাইওয়ানকে জোর করে দখল করব, তাহলে তুমি কি করবে, কি করতে পারবে? ড্যাং বলেছিলেন যে চাইনিজ লিডার, যে প্রধানমন্ত্রী তোমরা যে এত কথা বলো, যদি আমি জোর করে হংকংকে দখল করে নিই তোমরা কি করবে? ইরানের হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে হবে, ইরান যাতে নিউক্লিয়ার বোমা না বানায় সেই ব্যাপারে তারা দুই দেশ একমত। যেসব রাষ্ট্রের জনগণের কিছু হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু আসে যায় না, সেই সব দেশে যেমন আরব দেশগুলা, ইরান, এইসব দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র গত 2 বছরে কোথাও পারে নাই। ওই যে ট্যারিফ বসাইলো, এই বসালো, সেই বসালো, কত কিছু করলো না, একমাত্র তারা পেরেছে বাংলাদেশের সাথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13-14 তারিখ চীন সফর করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন। চীনে কমিউনিস্ট লিডারদের জন্য যে আবাসিক
এলাকা আছে যেখানে এর আগে একমাত্র প্রেসিডেন্ট পুতিন দেখেছিলেন যে এলাকাটা, সেখানে তিনি সাইট সিইং করেছেন এবং ফিরে এসেছেন। এই ভিজিটের উপর সারা বিশ্বে অনেক ধরনের আলোচনা হয়েছে, আপনারাও নিশ্চয়ই ইউটিউবে অনেক কিছু শুনেছেন, পেপারে অনেক কিছু পড়েছেন। তো কমন জিনিসগুলো বাদ দিয়ে এই ভিজিটের সম্পর্কে কিছু কথা বলি যেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে। এই ভিজিটের উপর জানতে গিয়ে আমি প্রথমেই যেটা সবসময় করতে হয়, আসলে বস্তুনিষ্ঠ কিছু বলতে হলে, এই ভিজিটের আউটকাম কি, অর্থাৎ দুই দেশের সরকার কি প্রকাশ করলো। কিছুই তারা সেভাবে প্রকাশ করেনি, কোনো জয়েন্ট স্টেটমেন্ট নেই বা জয়েন্ট কমিউনিকে নেই, তেমন কোনো উপস্থিত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা জানি না, হয়নি এটাই বলতে হবে। তারপরে দুই প্রেসিডেন্ট দাঁড়িয়ে যে সাংবাদিকদের সাথে কথা বলেন, প্রেস কনফারেন্স করেন, সেটাও হয় নাই। তো এইটা দেখে আমার একটু অবাক লেগেছে যে এই ভিজিটটাকে কিভাবে মূল্যায়ন করা যেতে পারে। এত গুরুত্বপূর্ণ একটা ভিজিট, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, দুটো কারণে। প্রেসিডেন্ট ট্রাম্পকে সারা পৃথিবীতে একটা অস্থির মানুষ হিসাবে চিনে, যদিও তিনি অস্থির হলেও উনি বুদ্ধিমান মানুষ। আবার প্রেসিডেন্ট ট্রাম্পের যেটা সমস্যা, ওনার যে পার্সোনালিটি ডিফিসিয়েন্সি একটা আছে, সেটাও ওনার ইমেজের জন্য দেখা যাচ্ছে যে বর্তমানে ক্ষতিকারক হচ্ছে। বিশেষ করে ইরানের সাথে উনি যে ধরনের কথাবার্তা বলেছেন, একদিনেই ইরানের সিভিলাইজেশন উনি ধ্বংস করে দিবেন। এবং বিশেষ করে ইউরোপে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে ন্যাচারাল অ্যালাই, তাদের সাথে তার সম্পর্কের যে উষ্ণতা নাই, এগুলোর প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটা আমি মনে করি যে একটা মনস্তাত্ত্বিকভাবে একটা অত্যন্ত কঠিন ভিজিট ছিল। তো এই প্রেক্ষাপটে আমরা এই ভিজিটটাতে চূড়ান্তভাবে আসলে কার লাভ কার ক্ষতি হলো সেটা একটু দেখব, এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজে যেহেতু ভিজিট করেছেন, তিনি কি অর্জন করলেন সেগুলো একটু দেখার চেষ্টা করব। এই ভিজিটে 4-5টা ব্যাপারে আলোচনা হয়েছে। একটা হলো যে যথারীতি তাইওয়ান, দ্বিতীয় হলো ইরান, তৃতীয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে আপনার যে টেকনোলজি কোঅপারেশন বলি বা টেকনোলজি সংক্রান্ত যেসব ইস্যু আছে সেগুলো। লাস্টেরটাতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আমরা অনেকেই শুনি যে ওই যে রেয়ার আর্থ মেটাল বা ম্যাটেরিয়াল যেটা বলে, এটা চীন খুব ভালো, এটাতে সেমিকন্ডাক্টরে এই ম্যাটেরিয়াল ইউজ হয়। সেটার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি চীন থেকে সহায়তা চায়। এছাড়া 4 নাম্বার ইস্যুর আর গুরুত্ব কিছু নাই। 3 নাম্বার যেটা বললাম যে ব্যবসা বাণিজ্য, সেখানে মার্কিন প্রেসিডেন্ট অবশ্য বলেছেন যে উনি অনেক কিছু করেছেন, এবং সেখানে করার মধ্যে কি ছিল আমি জানি না। এগ্রিকালচারের উপর নাকি অনেক ধরনের সমঝোতা হয়েছে। তবে যেটা চূড়ান্তভাবে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন পরবর্তীতে সাংবাদিকদের যে উনি প্লেনে বসেই বলেছেন বোধহয়, অথবা ইউএসএতে নেমে, যে চীন তাদের কাছ থেকে 200টা বোয়িং বিমান কিনবে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এটাও বলেছেন যে বোয়িং কেনার পরিমাণ 750 পর্যন্ত গড়াতে পারে। এই গেল ব্যবসা বাণিজ্যের। আর ইরান ইস্যুতে যথারীতি কথা হয়েছে তাদের মধ্যে। তবে এখানে আমি বলবো যে চীন একটু নমনীয়তা দেখিয়েছে। অবশ্য চীনের কাছ থেকে আমরা তেমন কিছু জানিনি, আমরা যা কিছু জেনেছি সেই প্রেসিডেন্ট ট্রাম্প থেকেই, যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একমত হয়েছেন ইরানের হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে হবে, ইরান যাতে নিউক্লিয়ার বোমা না বানায় সেই ব্যাপারে তারা দুই দেশ একমত। আরেকটা ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প এখানে ছাড় দিয়েছেন, সেটা হলো যে চীনের যেসব কোম্পানি ইরান থেকে তেল কিনে, উনি সেগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা বলেছেন। প্রথম যে ইস্যুটা বলেছিলাম, যেটা এখন আলোচনা করছি সংক্ষেপে, সেটা হলো তাইওয়ান ইস্যু। তাইওয়ান ইস্যুটা চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যা কিছু তথ্য জানা যাচ্ছে এর মধ্যে এটা যে এই জিনিসটাই স্পষ্ট হয়েছে যে
প্রেসিডেন্ট শি জিনপিং বা চীনের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না, 200টা বিমান ওনারা কিনে ফেলতে পারে, আসলে তো এই দেশের কোনো অর্থের অভাব নাই। তারপরে ইরানের ব্যাপারেও হয়তো মানুষ যা আশা করেছিল, প্রেসিডেন্ট শি সেই ধরনের কঠোর কোনো কথা বলেন নাই ইউএসের বিরুদ্ধে অথবা ইরানের ফেভারে। যদিও এই ব্যাপারে ইরানিয়ান চাইনিজ ফরেন মিনিস্ট্রি ভিন্ন কথা বলেছে, তারা বলেছে যে এই যুদ্ধ তো শুরু হওয়াই উচিত ছিল না এবং এটা অতি দ্রুত বন্ধ হওয়া উচিত। তো প্রেসিডেন্ট ট্রাম্পও চান যে যুদ্ধটা বন্ধ হয়ে যাক। সেখানে চীন কতটা আন্তরিকভাবে সহায়তা করবে বা কি করবে সেটার ব্যাপারে আমরা অচিরেই দেখব। এ পর্যন্ত যে 3টা জিনিস বললাম এর মধ্য থেকে আমি যেটা বুঝেছি যে তাইওয়ানের ব্যাপারে প্রেসিডেন্ট শি উনি ওটা নিয়েই কনসার্ন ছিলেন, এবং এটা নিয়ে আসলে অত কনসার্ন থাকারও কিছু নেই, সেটা আমি একটু পরের দিকে বলছি। কিন্তু প্রেসিডেন্ট শি ডাইরেক্টলি একেবারে স্ট্রেট কাট বলেছেন যে, অর্থাৎ উনি তাইওয়ানের ব্যাপারে কোনো কিছু নেগোশিয়েট করবেন না। তাইওয়ান এসজিপ এটা চীনেরই অংশ, এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প হোক, আমেরিকা হোক, বাংলাদেশ হোক, কোনো দেশ আসলে এটার ব্যাপারে কোনো কথা বলবে চীন এটা সহ্য করবে না। উনি স্ট্রেট প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন যে আমাদের 2 দেশের অর্থাৎ চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম এবং দ্বিতীয় শক্তি, এদের সম্পর্ক চীনের পক্ষ থেকে একটা জিনিসের উপরই নির্ভর করে, সেটা হলো তাইওয়ান ইস্যু। এটা কোনোভাবেই আর কিছুর উপর নির্ভর করে না, অন্য কিছুর উপর না, ইরানের উপর না, ব্যবসা বাণিজ্যের উপর না। অর্থাৎ সব কিছু ভালো চলবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানের ব্যাপারে কোনো নাক না গলায়। আর এইদিকে মার্কিনিরা তো তাইওয়ান ইস্যুকে সবচেয়ে বড় করে দেখে সব সময়, তারা তাইওয়ানে অনেক অস্ত্র বিক্রি করে। ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে অস্ত্র বিক্রির ব্যাপারে উনি কিছুটা পুনর্বিবেচনা করতেও পারেন। তো এই ব্যাপারে প্রেসিডেন্ট শি ক্লিয়ার ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই কথাগুলোর ওনারা অন্যান্য সময় অতীতে যেভাবে কঠোরভাবে প্রত্যুত্তর করেন এই তাইওয়ান সংক্রান্ত চীনের প্রেসিডেন্ট বা চীনের ভাষ্যকে, সেটা ডোনাল্ড ট্রাম্প করেননি। এবং এত উচ্চ পর্যায়ে এত কড়া কথা সাধারণত চীনের পক্ষ থেকে বলা হয় না। চীনের সব কড়া কথাগুলো তাদের ফরেন মিনিস্ট্রির যে মুখপাত্র তারা বলে বা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বলে, কিন্তু প্রেসিডেন্ট শি এবার ক্লিয়ার কাট কথা বলেছেন। তাইওয়ান আর চীন তো এখন অনেক ক্ষমতাধর রাষ্ট্র, আর মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান নিয়ে আসলে করবেটাই কি। আর সারা পৃথিবীতে অবশ্য সবাই একমত যে সেটা বাংলাদেশও এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে চীন একটাই, অর্থাৎ তাইওয়ান চীনের অংশ, এটা সবাই মনে করে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলতে চায় যে তারা যদি একীভূত হয়ও এটা মানে কোনো রকম ফোর্স যেন চীন প্রয়োগ না করে। চীন মাঝে মধ্যে ফোর্সের কথা বললেও চীন আসলে ফোর্স আমরা মনে করি না চীনকে দেখে যে চীনের প্রায়োরিটিতে ফোর্স ইউজ করার কোনো ইস্যু আছে। আর তাইওয়ান ছোট একটা জায়গা, ওরা কিভাবে চীনের সাথে পারবে। আর একটা জিনিস হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই বা চীনকে এই ব্যাপারে কতটা ফোর্স করতে পারে, আসলে তো পারে না। এই ব্যাপারে একটা জিনিস স্মরণ করা যেতে পারে যে আপনারা জানেন হংকং নিয়েও ব্রিটিশদের সাথে চীনের এরকম একটা সমস্যা ছিল, ঠিক এইরকম সমস্যা না বা একই ধরনের আবার একই ধরনের না। হংকং নিয়ে ব্রিটিশদের সাথে তাদের 100 বছরের একটা চুক্তি আছে, যেটার আওতায় এখন হংকং স্বায়ত্তশাসিত আবার চীনের অংশ। সেই আলোচনা করেছিল চীনের নেতা প্রেসিডেন্ট শির মতোই, দেং শিয়াওপি ওনার নাম ছিল, খুব বিখ্যাত চৈনিক কমিউনিস্ট নেতা, ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারের সাথে। এটা শোনা কথা বা এটা কতটা রেকর্ডেড জানি না, যে এক পর্যায়ে আলোচনার ডেং বলেছিলেন যে চাইনিজ লিডার, যে প্রধানমন্ত্রী তোমরা যে এত কথা বলো, যদি আমি জোর করে হংকংকে দখল করে নিই তোমরা কি করবে। এটার পরেই নাকি চুক্তি হয়। আসলে মার্গারেট থেচার বা তখনও ব্রিটেন কতই বা শক্তিশালী ছিল, চীনকে তো আর চীনের দোরগোড়া একটা জায়গা, সেটা জোর করে দখল করলে আসলে ব্রিটিশটা কি করতে পারে। ফলে তারা কম্প্রোমাইজ করেছে। এখন যদি একান্তে যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রেসিডেন্ট শি বলে যে আমি তাইওয়ানকে জোর করে দখল করব, তাহলে তুমি কি করবে, কি করতে পারবে? আসলে আমেরিকা কি করতে পারবে? আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করে তো আমরা দেখছি যে নাস্তানাবুদ হয়ে গেছে। নাস্তানাবুদ হয়েছে এটা বলা যাবে না, বাট সত্য কথা হলো ইরানের যথেষ্ট ক্যালকুলেশন থাকাতে
এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে এই যুদ্ধ বন্ধ করা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামনে ওনার মিড টার্ম ইলেকশন আছে, অর্থাৎ ইউএস কংগ্রেসের এবং সিনেটের। সেখানে খারাপ রেজাল্ট হলে ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমে যাবে। তো সব মিলে প্রেসিডেন্ট ট্রাম্পকে অস্থিরও দেখা গেছে। আর আমি আরও কিছু বক্তৃতা শুনছিলাম যে ওনারা যে ব্যাংকোয়েট যেটা হয়েছে, অর্থাৎ ফর্মাল যে ডিনার বা লাঞ্চ, সেখানে ভোজন যেটাকে বলে, সেখানে দুই প্রেসিডেন্টই কথা বলেছেন 1 মিনিট 2 মিনিট করে। এবং প্রেসিডেন্ট শির একটা কথা সারা দুনিয়াতে আলোচনা হয়েছে, সেটা হলো যে থুসিডাইডিস ট্র্যাপ নামে একটা টার্ম আছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, প্রাচীন গ্রিক এবং স্পার্টার যুদ্ধকে কেন্দ্র করে এটা তৈরি করা হয়েছে। যে এই ট্র্যাপে মার্কিন যুক্তরাষ্ট্র একটা এস্টাবলিশড পাওয়ার আর চীন একটা ইমার্জিং পাওয়ার, এই দুটা যুদ্ধ বা কোনো ধরনের কনফ্লিক্টে বা ওই ট্র্যাপে যাতে না জড়ায়, এই ব্যাপারে প্রেসিডেন্ট শি হুঁশিয়ারিও বলতে পারেন বা সতর্ক বলতে পারেন বা সহযোগিতা চেয়েছে এটাই বলতে পারেন। আবার একই জিনিস প্রেসিডেন্ট ট্রাম্প ওনার যে ট্রুথ সোশ্যাল মিডিয়া আছে সেখানে উনি রেফার করেছেন যে প্রেসিডেন্ট শি ইউএসকে ডিক্লাইনিং পাওয়ার বলেছে। আসলে প্রেসিডেন্ট শি ডিক্লাইনিং বলে নাই, উনি এস্টাবলিশড পাওয়ার বলেছিলেন। বাট ডোনাল্ড ট্রাম্প নিজে এটাকে ডিক্লাইনিং পাওয়ার হিসাবে এক্সপ্লেইন করতে গিয়ে উনি ওনার আগের কয়েকটা প্রেসিডেন্ট বাইডেন, ওবামাকে দোষারোপ করেছেন যে ওদের আমলে ইউএস ডিক্লাইনিং পাওয়ার ছিল, আমার আমলে ইউএস উঠতি পাওয়ার। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেসব কথা বলেন সবই সুপারলেটিভ ডিগ্রিতে। আমার আমলে যা হয়েছে এটা এরকম আর কখনো হয় নাই, এটা আর কখনো এরকম না, প্রেসিডেন্ট সে সবার চেয়ে ভালো, ওই অমুক লোক সবার চেয়ে মন্দ। এগুলো ডিপ্লোম্যাটরা এই ধরনের কথা বলে না। এটা আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যারেক্টারে দেখি যে উনি, এবং ওনার কথা তো অনেক ফ্যাক্ট চেক হয়, উনি অনেক কিছু দাবি করে বসেন, পরবর্তীতে দেখা যায় যে ওগুলোর আসলে কোনো বেসিস ছিল না। যাই হোক, এই হলো সংক্ষেপে প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর। তো এইখান থেকে আমরা যেটা আসলে ডিডিউস করতে পারি সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র অর্থের জন্য একেবারেই পাগল প্রায়। যদিও চীনের তো জনসংখ্যা অনেক বড়, চীনের মাথা পিছু বার্ষিক আয় $15,000, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের $60,000। কিন্তু দুই দেশের জিডিপি আবার প্রায় সমান সমান, বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটু বেশি বা চীনের একটু বেশি। এগুলো ক্যালকুলেশনের উপর নির্ভর করে কোন মেথডে আপনি ক্যালকুলেট করছেন। পিপিপি একটা আছে, জটিল জায়গায় আমরা না যাই। যেটা বলা যায় যে এখনও চীন যদিও তাদের মাথা পিছু হয় $15,000, কিন্তু তাদের বিশাল অর্থনীতি এবং এই মাথা পিছু আয় দিয়ে আপনি তখনই বুঝতে পারবেন যদি কারো $5,000-6,000 নিচে থাকে মাথা পিছু আয়, আর ইউএসের যদি 60,000 হয়, তখন দুই পাওয়ারের মধ্যে অসমতা ক্যালকুলেশন করার একটা সুযোগ আছে। যখন এটা $15,000 হয়ে যায় আর জনসংখ্যা এত বেশি, তখন আসলে পাওয়ারের পাল্লাটা ওই চীনের পক্ষেই ভারী হয়ে থাকে আর কি। আর চীনের ব্যবসা বাণিজ্য, বার্ষিক জিডিপি গ্রোথ, এগুলো তো সবই মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে। এই অবস্থায় যেটা আমরা বলতে পারি সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমি হয়তো 5 বছর 10 বছর আগে ভাবতাম যে অন্তত পুরো একবিংশ শতাব্দী যেটা আমরা এখন আছি, এই একবিংশ শতাব্দী ধরে মার্কিন যুক্তরাষ্ট্র, অথবা একেবারে 2050 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র একক অদ্বিতীয় শক্তি হিসাবে পৃথিবীতে থাকবে। কিন্তু সেটা দেখা যাচ্ছে যে আরও দ্রুত পতন হচ্ছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সেটা থাকতে পারছে না বিভিন্ন কারণে। এবং এই কারণটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে অভ্যন্তরীণ দুর্বলতা। শুধু অর্থনৈতিক সবলতাই তো বড় কথা না, তাদের যে চিন্তার অভাব, তাদের সমাজে যে প্রজ্ঞার অভাব, সেটা আমি মূল কারণ মনে করি। আমরা যদি এই প্রেসিডেন্ট শি এবং ডোনাল্ড ট্রাম্পের এই ভিজিটেও আমরা যদি প্রেসিডেন্ট শি এর বডি ল্যাঙ্গুয়েজ দেখি আর প্রেসিডেন্ট ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ দেখি, আমরা দেখি যে এক পক্ষে আছে কনফিডেন্স, আরেক পক্ষে আছে ডিফিডেন্স, অর্থাৎ কনফিডেন্স লেসনেস। যদিও অধ্যত্ব আছে, কিন্তু আবার চীনের প্রেসিডেন্টের আছে কম্পোজার, অর্থাৎ শান্তশিষ্ট ভাব। এটা স্পষ্ট বলে দেয় যে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প বা তার দেশ যে পট্টির দিকে, তারা যে পৃথিবীতে 1 নম্বর স্থানটা হারাতে যাচ্ছেন, এইটা নিয়ে তাদের মধ্যে অভ্যন্তরীণ অস্থিরতা আছে।
অর্থনৈতিকভাবে যে দেশটা স্থবির হয়ে আছে সেই নিয়ে অস্থিরতা আছে, সেগুলো কাটানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার মতো করে চেষ্টা করছেন। আবার প্রেসিডেন্ট শি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি হতাশ করেননি। উনি তাইওয়ানের ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন, কারণ ওনার কাছে ওইটাই ইম্পর্টেন্ট ইস্যু। বা টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এগুলোতে চীনের কাছে কোনো বড় ইস্যু না। উনি নীরব থেকে কিন্তু উনি ওইটাই বুঝিয়ে দিয়েছেন যে এই তোমরা বড়, ঠিক আছে, বড় থাকো, কিন্তু তাইওয়ান নিয়ে কোনো কথা বলো না। শেষে এটাই বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের গত 2-3 বছরে আমি যত পলিসি পড়লাম, তাদের একেবারে ইরান ওয়ার থেকে ভেনিজুয়েলাকে আমি এখানে আলোচনা করব না, সেটা হলো যে আসলে অনেকটা ভাইয়ে ভাইয়ে যুদ্ধের মতো। যেসব রাষ্ট্রের জনগণের কিছু হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু আসে যায় না, সেই সব দেশে, যেমন আরব দেশগুলা, ইরান, এইসব দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র গত 2 বছরে কোথাও পারে নাই। ওই যে ট্যারিফ বসাইলো, এই বসালো, সেই বসালো, কত কিছু করলো না। একমাত্র তারা পেরেছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে পারারও একমাত্র কারণ হলো যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, 71-এর পরাজিত জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে যেহেতু প্রিভেল করে, বাংলাদেশে যারা যথেষ্ট ক্ষমতা, জনসমর্থন ভোগ করে, সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই দুর্বল একটা দেশের সাথে পারলো। বাংলাদেশ নামক একটা দুর্বল রাষ্ট্রের সাথে 14টা বোয়িং বিমান বিক্রি, খুব বড় লাভ না, কিন্তু এটা তো তারা তাদের কর্মচারীদের দিয়ে করিয়েছে, পিটার হাস, ডোনাল্ড লু জাতীয়। তবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যদি শেখ হাসিনা সময় মতো তাদেরকে যদি কন্ট্রোল করতেন, তাহলে কিন্তু শেখ হাসিনার সাথে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টগুলা, জো বাইডেন, প্রেসিডেন্ট ট্রাম্প, তারা একেবারে ব্যক্তিগত পর্যায়ে এসে শত্রুতাও করতো না। আর বাংলাদেশের আজকে আমাদের যে দুরবস্থা, সেটাও হতো না। সব মিলে আমি কিন্তু বাংলাদেশ নিয়ে কথা আসলে কিন্তু এই স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদ অধ্যুষিত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিটা আছে, তার কারণেই যে আমাদের সব লজ্জা, সব হার, সব ক্ষতি, সেটাই। আসসালামু আলাইকুম। দেশটা আমাদের 16 কোটি মানুষের, 30 লক্ষ মা বোনের শহীদের, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা 71 সালে স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ। দুইটা খবর আছে আমার সামনে, দেখেন খবরগুলো একটু শুনেন আপনারা, এবং যাদের মধ্যে শুনেছেন তারা একটু গভীরভাবে চিন্তা করেন যে আমরা কি সেই 56 বছরের স্বাধীন বাংলাদেশ, নাকি আবার পলাশীর প্রান্তরে সূর্য ডুবেছে। বাংলাদেশের জ্বালানি সহযোগিতা নিয়ে শেভরন প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমরা স্বাধীন দেশ, আমাদের জ্বালানি সহযোগিতা নিয়ে আমেরিকা বৈঠক করে, তার দেশের আমেরিকানি কোম্পানি শেভরন নিয়ে বাংলাদেশে তো কম সমাচার হয় নাই। সেই শেভরনের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করে বাংলাদেশের জ্বালানি সহযোগিতা করতে। মানে বলে না, ধরিত্রী তুই দিভাগ হ, মানে দুনিয়াটা ফাইটা যা, মাটি তুই ফাইটা যা, আমরা গিয়া ঢুকি তোর ভেতরে। মানে যারা এই দেশে আছে এখন কর্তা ব্যক্তি, এদের লজ্জায় কচু গাছে দড়ি দেওয়া দরকার। মানে এই খবর আমরা হজম করি কিভাবে বলেন? দুইটা খবরই আমার কাছে মনে হয়েছে এগুলোর ভেতরে ডালমে কুছ কালা হয়। এটা হলো আগের দিনের খবর, আগেরটা যেটা বললাম যে শেভরনের প্রেসিডেন্টের সাথে মার্কিন রাষ্ট্রদূত আমাদের জ্বালানি সহযোগিতা নিয়ে বৈঠক করে। তার পরের দিনের খবরই হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই। এরপর দিনে এই ঘটনা, এবং আমার কাছে মনে হয় কি জানেন, যে এটা একটা অভ্যুতরে পরিস্থিতি ছাড়া আর কিছুই না। এর ভেতরে এই দুইটা কাহিনী ঘটার পেছনে ভেতরে মানে এন্টার কাহিনী আছে, ঘটনা আছে, এগুলোর আড়ালে কিছু না কিছু ঘটনা, বিষয় আশয় আছে। ওই মার্কিনীদের গোলামি করা, মার্কিনীদের পা চাটা, এবং সেই খলিলুর রহমান, যে খলিলুর রহমান আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি করতে গিয়া মেইন মাস্টার প্ল্যানার, মেইন হাতিয়ার, মেইন সেনাপতি সিপাহসালার, সেই খলিলুর রহমান বাংলাদেশের জ্বালানি মন্ত্রী আছেন পুরোদস্তুর, এবং তাকে কেউ অক্ষম মনে করে না, এখনো তাকে কেউ ব্যর্থ মনে করে না, যে তিনি ব্যর্থ, তিনি অযোগ্য এরকম মনে করে না। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বাংলাদেশে। আর বাংলাদেশের জ্বালানি নিয়ে চুক্তি হয়ে গেল, ওনাকে বাইপাস করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গিয়া ওইখানে আমেরিকার সাথে জ্বালানি চুক্তি করে ফেললো।
আচ্ছা, খবর দুইটা একটুখানি বিস্তর একটু সামান্য শুনেন। বাংলাদেশে জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান শেভরনের প্রেসিডেন্ট হাভিয়ের লারুসার সাথে সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান ক্রিস্টেনসন। আজ এটা বুধবারের ঘটনা, তো বুধবার ঢাকার মার্কিন দূতাবাসে ভেরিফাইড ফেসবুক পেজে এই বৈঠকের কথা জানানো হয়েছে। যে দেখ তোদের ভাগ্য নিয়ে আমি আমার দেশে তেল কোম্পানির সঙ্গে বৈঠক করতেছি। কি লজ্জার! এবং বাংলাদেশের জ্বালানি সুরক্ষা নিয়ে তারা বৈঠক করে এটা ফেসবুকে দিচ্ছে। পৃথিবীর অন্য কোনো দেশ হইল, এই উপমহাদেশেরই আপনি যদি এই নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপস আর ইন্ডিয়া যদি হয়, কথাই নেই। ইন্ডিয়ার জ্বালানি সুরক্ষা নিয়ে যদি মার্কিন রাষ্ট্রদূত তার কোম্পানির সাথে বৈঠক করে এটা সেই দেশে বসে ফলো করে প্রচার করতো না, ইন্ডিয়ার সাথে সাথে ঘেটির ধরে এই রাষ্ট্রদূত দেশ থেকে বাইর করে দিত। বাংলাদেশের জ্বালানি খাতে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস জানায় মার্কিন প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রায় 60% সরবরাহ করে। এই গ্যাস বাংলাদেশের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যবহার হচ্ছে। এর আগে মঙ্গলবার মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাক্সেলেটর এনার্জি প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন কোবাস মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান ক্রিস্টেনসনের সঙ্গে বৈঠক করেন। মানে শুধু শেভরন না, এই অ্যাক্সেলেটর এনার্জির প্রেসিডেন্টও এই বাংলাদেশ নিয়ে, মানে তাদের দেশের তেল কোম্পানি বলতে পারেন, বাংলাদেশের তেল গ্যাস নিয়ে ভাগাভাগিতে বসে গেছে। এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের বিষয়ে আলোচনা করা হয়। 5 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্র্যান ক্রিস্টেনসন। এ সময় জ্বালানি উন্নয়ন সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সরকার সব ধরনের সোর্স থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে সাশ্রয়ী মূল্যে। যেখান থেকেই হোক, ভারত, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সেখানে থেকেই হোক কেনা হবে। আর এই যে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে গিয়ে এবং সেখানে বাংলাদেশের জ্বালানি সেক্টরের কেউ নাই। আমি জানি না জ্বালানি মন্ত্রণালয় নিয়ে কোনো আলাপ আলোচনা, মতামত কিছু হয়েছে কিনা। আমি একটা পোস্ট দেখেছি একজনের, তিনি পোস্টে লিখেছেন যে এই যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক আমেরিকান কর্মকর্তা ডক্টর ইউনূসের খুব প্রশংসা করেছে এবং ডক্টর ইউনূসের সেই সমালোচিত বিতর্কিত প্রেস সচিব শফিকুল আলম এই যে চুক্তি স্বাক্ষর হয়েছে না, সমঝোতা স্মারক স্বাক্ষর সই হয়েছে, এই খবরটা তার ফেসবুকে পোস্ট করে ইউনূসের যে প্রশংসা করছে আমেরিকান কর্মকর্তা, এইটাও ফলো করে শফিকুল আলম প্রচার করছে। দেখেন, ওই যে উঠে না যে এই ইউনূস সরকারের ধারাবাহিকতা মেনটেন করছে কিনা। বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতেও কৌশলগত সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি মার্কিন জ্বালানি দপ্তরে এই চুক্তি স্বাক্ষরে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সচিব ক্রিস রাইট এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থির পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট যখন চরমে, তখন এই চুক্তি বাংলাদেশের জন্য বড় এক স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির ফলে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে মার্কিন এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানির সুযোগ রয়েছে। এবং এই স্মারক সই করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান, তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থ্যাঙ্কসও জানায় আসছেন। বসকে থ্যাঙ্কস জানানো ভালো। সরকার আইন করে, মানে বিজেপি সরকার আইন করে রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। তা কালকে ছিল শুক্রবার, কালকে রাজাবাজারে রাস্তায় একদল নামাজ পড়তে শুরু করেছিল। পুলিশ তাদের তুলে দিয়েছে। তারপর বিভিন্ন মাইকে, মসজিদের মাইক থেকে সবাইকে ডাকা হয়েছে, সবাই চলে এসো, আমাদের ধর্মের ওপরে আঘাত করছে, মুসলিম খতরে মে হ্যায়। তো সবাই তো আসেনি, কিছু কিছু এসছে। তখন সেখানে পুলিশ ছিল। তারপর যখন পুলিশের সামনে জোর করে যখন নামাজ পড়ার ব্যবস্থা করা হয়, সেই সময়তে পুলিশ এবং সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, ব্যাপক ধোলাই মেরেছে। ধোলাই মানে নিমেষে 5 মিনিটের মধ্যে এলাকা খালি। এবং তারপরেতে ওখানে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে। টুকরো টাকরা খবর পাওয়া যাচ্ছে, এদিক থেকে ওদিক থেকে সমস্ত নামাজ টামাজ হয়েছে, সেগুলো সমস্ত আজকে কড়া ভাষায় লালবাজার থেকে
একটি বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের নামাজ আর রাস্তায় পড়া যাবে না। যখন পড়বে, যারা এই আদেশের উল্লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইপিসিতে, ভারতীয় ন্যায় সংহিতা, যার নতুন নাম, তাদেরকে মামলার অন্তর্ভুক্ত করা হবে। আর মামলার অন্তর্ভুক্ত করা হলে এই মামলায় 6 মাসের কারাদণ্ড আছে। মুসলিম কি জান খতরে মে হ্যায়, বাবা মসজিদে যা, মসজিদে গিয়ে নামাজ পড়, তারা বদমাইশি করে রাস্তা ব্লক করে, অফিস যাত্রীদের দুর্ভোগ করে, পথচারীদের দুর্ভোগ করে তারা কেন ঘন্টাখানেক নামাজের জন্য, নামাজের আগে 15 মিনিট, নামাজের পরে ওই চাদর ফাদর গুটিয়ে নামাজের পরেও 15 মিনিট, সব মিলিয়ে ওই 30-45 মিনিট রাস্তাটা পুরো ব্লক করে রেখে দেওয়া হতো। এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি একেবারে আইন করে বন্ধ করে দিয়েছেন এবং আইপিসির আন্ডারে, ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে তাকে ফেলে দিয়েছে। এতে মুসলমানরা ভীষণ ক্ষেপে আছে। এখন মুসলমানরা বলছে আমাদের বড় অত্যাচার হচ্ছে। বিজেপি বলছে সারা তোরা তো আমাদের ভোটই দিসনি, যারা ভোটই দেয়নি তাদের ধরবে, কি হলো না হলো আমাদের কি যে গেল এলো। আইন মানো, আইন মেনে যদি চলো তাহলে ঠিক আছে। আইনের ব্যত্যয় হলে তাহলে কড়া দণ্ড প্রয়োগ। এখন আমি একটা হিন্দি চ্যানেলে আজ তাকে গিয়ে আমি একটা মন্তব্য করেছিলাম যে মিডিয়া বুরুজ হচ্ছে মক্কা আর রাজা বাজার হচ্ছে মদিনা। মক্কা যিনি অধিপতি তিনি হচ্ছেন আমাদের ফিরহাদ হাকিম মেয়র। তিনি এক সময় বলেছিলেন এটা হচ্ছে মিনি পাকিস্তান। তা এখন মিনি পাকিস্তানেও রাস্তায় নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, গরু কেটে ঝোলানো বন্ধ হয়ে গেছে, আর গরুর মাংসের আকাল দেখা দিয়েছে কালকে থেকে। এটাও শুনে রাখুন, ভারতবর্ষে এখন গরুর মাংসের, পশ্চিমবঙ্গে বিশেষ করে গরুর মাংসের আকাল দেখা দিয়েছে। যেমন আসাম, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যার সঙ্গে এবার যোগ হলো পশ্চিমবঙ্গ। 19টা রাজ্যে বিজেপি শাসন করছে। এই 19টা রাজ্যেই গোমাংস বন্ধ। পাঁঠা খাও, গরুই খেতে হবে তার কি মানে আছে? গোমাংস ছাড়া তাদের মুখে রোচে না। অবশ্য যারা একটুখানি জাতে উন্নত, শিক্ষিত, তারা কিন্তু গোমাংস খায় না। আবার আমাদের একদল বামপন্থী আছে, আমি তখন স্টেটসম্যানে কাজ করি, স্টেটসম্যানে গেটের সামনে তারা গোমাংস রান্না করে তারা প্রতিবাদ জানিয়েছিল। কি একটা তখন হয়েছিল সেই সময়তে, এই বিকাশ ভট্টাচার্য, আমাদের যিনি উকিল আছে সিপিএম এর, বিকাশ ভট্টাচার্য এবং অনেক কবি সাহিত্যিক, তারাও কিন্তু রাজনীতিবিদ অংশগ্রহণ করেছেন, গরুর মাংস খেয়েছিলেন, খেয়ে নিজেদের পবিত্র করেছেন, ইসলাম ধর্মে নিজেদেরকে পবিত্র করেছেন। এখন এই নিয়ে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ। তারা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছে, কিন্তু সেই চিঠি তো ডাস্টবিনে যাবে, এটা একদম পরিষ্কার। আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যা ব্যাটিং করছেন, যোগীজি ওই যে উত্তরীয় পড়িয়ে দিয়েছেন, আমি বারবার বলি না যে আমার কাজটা তুমি এগিয়ে নিয়ে চলো। একদিন বলা হতো যোগী মডেল, হিমন্ত বিশ্ব শর্মা মডেল, এবার থেকে সারা ভারতবর্ষে শুভেন্দু অধিকারী মডেল উল্লেখিত হবে। তিনি একের পর এক এমন ডিসিশন নিচ্ছেন যে ভারতবর্ষের মুসলমানরা পাগল হয়ে যাবে। তারা ভোট দিক বা না দিক তাতে আমাদের বিজেপির কিছু আসে যায় না। বিজেপি জানে যে আমাদের সঙ্গে দেশের অধিকাংশ হিন্দু
আমাদের সাপোর্ট করছে। আর এই যে বাংলার যে জাগরণ শুরু হয়েছে, একদিন একটা কথা চালু ছিল, আজ বাংলা যেটা পথ দর্শায় সেটা সারা পৃথিবী দেখে। আজকে বাংলা যে পথ দেখাচ্ছে সেটা কিন্তু সারা ভারতবর্ষকে দেখিয়ে দেবে যে বাংলার হিন্দুরা কি করতে পারে। নইলে 93% ভোট পড়ে এই বাংলা দখল করতে পারতো না বিজেপি, যেটা একটা রেকর্ড হয়ে রইল। এইবারে কাজ সহজ হয়ে গেল বিজেপির পক্ষে বাংলার উদাহরণ দেওয়া, যে বাংলা যদি করতে পারে তাহলে আমরা পারবো না কেন। সামনেই আবার উত্তরপ্রদেশের ভোট আছে, চিন্তা নেই, উত্তরপ্রদেশে আরামসে জিতে যাবেন আমাদের মোদিজি। আবার কয়েকটা জায়গায় ভোট আছে, আবার খবর নিতে হবে। আমাদের তো সারা বছর ধরেই ভোট হয়, নয় লোকসভার আর নয় বিধানসভা, সারা বছর ধরে ভোট হয়। তো এখন মুসলিমরা একত্রিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু ভয়ের চোটে অর্ধেক মুসলিম তারা ঘর থেকে বেরোচ্ছে না, কারণ প্যাদানির এত ভয়। আর কালকে শুভেন্দু অধিকারী একটা মারাত্মক ডিসিশন নিয়েছেন। এই অভয়া বলে যে মেয়েটি খুন হয়েছিলেন, অত্যাচারিত হয়ে আরজিকর হসপিটালের ভেতরে তাকে খুন করা হয়েছিল, এবং 3 ঘন্টার মধ্যে তার বডি ফডি জ্বালিয়ে ঘটনাস্থলের পাঁচিল ভেঙে ধুয়ে মুছে পরিষ্কার করে সমস্ত কিছু প্রমাণ আদি মুছে ফেলা হয়েছিল। সেইটার সঙ্গে কিন্তু অনেকেই জড়িয়ে আছে। সব পথ কিন্তু মিশেছে গিয়ে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। আমি আপনাদের আজকে বলে দিলাম, গতকালকে অভিষেকের বিরুদ্ধে একটা মামলা হয়েছে উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য। অমিত শাহের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য রাজীব সরকার নামে একজন ব্যক্তি, তিনি ওই সাইবার থানায়, সল্টলেক সাইবার থানায় গিয়ে তিনি একটা অভিযোগ দায়ের করেছেন, সেটাকেই এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। এই যে কালীঘাট মুখী হলো, 30-এর বি হরিশ চ্যাটার্জি অব্দি তো যাবেই। আমাদের মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া এই ধরনের কাণ্ড, নৃশংস কাণ্ড, একটা মেয়েকে খুন করে, নিষ্পাপ মেয়েকে খুন করে, ডাক্তারি পড়ছিল, সে ইন্টার্ন ছিল, তাকে খুন করে তার বডি 3 ঘন্টার মধ্যে পোস্টমর্টেম করে জ্বালিয়ে দেওয়া হলো। কি এমন তাড়াহুড়ো ছিল? এর জন্য দায়ী যারা আছে, সেই তৎকালীন যে পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, আর তার সঙ্গে আরো 2 জন অফিসার ছিলেন। একজন মহিলা, নামুল আমি ভুলে গিয়েছি, তিনি প্রেস ব্রিফিং করে সর্বদা মিথ্যে কথা বলতেন, এবং আরেকজন অভিষেক গুপ্তা আইপিএস, তিনি টাকা নিয়ে ওই যে পীড়িতা, যে মেয়েটি, তার বাড়িতে গিয়ে টাকার অফার করেছিলেন। এই 3 জনকে কালকেই সাসপেন্ড করা হয়েছে, সোজা সাসপেন্ড। এই যে পুলিশ অফিসারদের সাসপেনশন এবং এদিকে ওদিকে আধিকারিকদের বিরুদ্ধে এখন যে মামলা এবং খোঁজ খবর শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এর হাত থেকে কেউ রেহাই পাবে না। মদন মিত্র সে হসপিটালে ভর্তি হয়ে গেছে। সুজিত বসু যেই না অ্যারেস্ট হয়েছে, মদন মিত্র হাসপাতালে ভর্তি হয়ে গেছে। আগে একটা কি কাণ্ড ছিল, যখনই কেউ পুলিশের বা ইডি বা সিবিআই নজরে পড়তো, তখনই সে এসএসকেএম এর উডবার্ন এতে গিয়ে ভর্তি হয়ে যেত, এবং তাদের পরিচিত ডাক্তাররা যতক্ষণ না সার্টিফিকেট দিচ্ছে সুস্থ বলে, ততক্ষণ সে বেরোতো না। অনেকেই ঢুকেছেন সেই সময়তে। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি করেছেন, তিনি উডবার্ন ওয়ার্ড এবং এসএসকেএম এর রাজনৈতিক নেতাদের ঢোকা বন্ধ করে দিয়েছেন, পুরো বন্ধ। মানে সাধারণ মানুষ ছাড়া
এসএসকেএম এ কোনো নেতা গিয়ে উডবার্ন ওয়ার্ড বা অন্যত্র ভর্তি হতে পারবেন না। বেসরকারি নার্সিংহোমে যান, অনেকেই এখন অসুস্থ বোধ করছেন। কালকে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, খাদ্যমন্ত্রী সম্ভবত অ্যারেস্ট করা হয়েছে, অনেকক্ষণ ধরে জেরা টেরা হয়েছে রাত্রিবেলা, এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। কিন্তু তাকে বহুবার ডাকার পর তিনি বাধ্য হয়ে গতকালকে হাজির হয়েছেন ইডির দপ্তরে। তারপর থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না, মনে হয় জমা হয়ে গেছেন। এই যে একে একে মন্ত্রীরা ধরা পড়ছে, তাতে কিন্তু ফিরহাদ হাকিমের কিন্তু বুকে কাঁপন ধরেছে। মমতা ব্যানার্জি তিনি শপথ নেওয়ার সময় 2016 সালে, আমার কাছে ভিডিওটা এখন নেই, 2016 সালে শপথ নেওয়ার সময় তিনি ঈশ্বরের নামে এবং আল্লাহর নামে কসম খেয়েছিলেন, শপথ দিয়েছিলেন। আল্লাহ এত প্রীতি তার অঙ্গুলি হেলন ছাড়া তো এখন আর কিছু হয় না। তিনি আবার হুঙ্কার দিয়েছেন, আমি আবার পথে নেবে, আমি আবার দলকে আবার একজোট করব, আর দল একজোট হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার দল তেজপাতা হয়ে গেছে। ওই দলে আর কিন্তু কেউ, আপনি যদি রিজাইন করে, যদি অন্য কাউকে রিজাইন করে যদি ভোটে আবার দাঁড়ান, সে সাহস আপনার হচ্ছে না। কারণ যদি আপনি রিজাইন করিয়ে কাউকে ওই সিটে দাঁড়িয়ে আবার পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করেন এবং যদি বিধানসভায় ঢোকার চেষ্টা করেন, তাহলে পরে আপনি নিশ্চিতভাবে হার। সেক্ষেত্রে 207টা সিট আছে, ফলতার সিটটা এখন 21 তারিখে আবার পুনর্নির্বাচন আছে, সেটিও বিজেপি জিতবে। কারণ জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এককভাবে হিন্দুরা ভোট দেবে। এবং এই যা আবহাওয়া আছে, আবহাওয়ায় আবার দেখবেন 93-94% ভোট পড়েছে ফলতাতে, তাহলে হয়ে যাবে 208। এবং মুখ্যমন্ত্রী যদি কাউকে রিজাইন করে, বিজেপি কাউকে রিজাইন করে যদি ওখানে আবার দাঁড়ান, ওনার কথাই শেষ বাক্য, রিজাইন করো তো রিজাইন করো, শেষ বাক্য যদি দাঁড়ান, তাহলে নিশ্চিত হার, সেটা উনি বুঝতে পারছেন। তাই তিনি ওই পথে এবার হাঁটছেন না। এর আগে কিন্তু ওই কাজ উনি করেছেন, এবারেও করছেন না। এবারে দলকে সুসংগঠিত করার চেষ্টা করছেন, কিন্তু দলের অর্ধেক বিধায়ক হাওয়া, পুরো কেটে পড়েছে, তাদের কাউকে দেখা যাচ্ছে না। পার্লামেন্টারি কমিটি থেকে এখন 2-3জন উপস্থিত হয়েছেন। লাস্টে কি হবে জানেন? লাস্টে পড়ে থাকবে পার্লামেন্টে লাস্টে যেটা পড়ে থাকবে, সেটা হচ্ছে সায়নী ঘোষ, মহুয়া মৈত্র আর সাগরিকা ঘোষ। এই 3জন ছাড়া আর সব কিন্তু হয় রিজাইন করবে, আর না হলে পরে পালিয়ে যাবে। সুতরাং ওই যে বললাম, যে এখানে তদন্ত হচ্ছে, সব গিয়ে মিশবে কিন্তু ওই 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া, ওই যে প্রাণী, উনি কিন্তু তিহার জেলে ঢুকবেনই। সময়ের অপেক্ষা এবং কিছু প্রমাণের অপেক্ষা। আপনারা মিলিয়ে নেবেন এইটি হয় কিনা, অদূর ভবিষ্যতে এটিই হবে। সম্মানিত দর্শক, আরেকটি গণঅভ্যুত্থান ঘটানো হবে, বা আরেকটি গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছে। আমরা আমাদের বিষয়গুলো রাজপথে নিষ্পত্তি করব। এই সরকার কয়দিন থাকবে? আওয়ামী লীগ তো পালিয়ে ভারতে যেতে পেরেছে, আপনারা পালাবেন কোথায়? আপনাদের তো পালানোর জায়গা নেই। অথবা যে লন্ডন থেকে এসেছেন, সেই লন্ডনে আবার আপনাকে চলে যেতে হবে। ব্যাগেজ এগুলো সব গুছিয়ে রাখুন। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আমার, না এই কথাগুলো কেউ না কেউ সমস্বরে অনেকগুলো কণ্ঠ একত্র করে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে এই যে নতুন একটি সরকার এলো, আজকের এই ভিডিও যখন করছি তখন সবে মাত্র 70 দিন হয়েছে, 2 মাস 10 দিন। তো
তো এই অল্প সময়ের মধ্যে কারা এই কথাগুলো বলছে প্রকাশ্যে, রাজপথে এবং অন্যান্য জায়গাতে, এইগুলো একটা সমীকরণ। 2 নম্বর হলো যে এই সরকারের পরিচয় কি? এটা কি বিএনপি সরকার, নাকি বিএনপির যে একটা জোট আছে সেই জোটের সরকার? এখানে কি বিএনপি ছাড়া অন্য কোনো দলের নাম আপনারা বলতে পারেন যেটাকে ইতিপূর্বে যেমন দেখা গেল মহাজোটের সরকার বলা হতো বা বিএনপি জামাত জোটের সরকার বলা হতো, তো সেই রকম কোনো পরিচয় আছে কিনা? পরিচয় নেই। এখানে জোনায়েদ সাকি, নুরুল হক নুরু, তারা যে এই সরকারের সাথে আছে, মানে আপনি বুঝতেই পারবেন না যে তারা ভিন্ন একটা দল থেকে এসে জোট করেছেন। অ্যাজ ইট ইজ মনে হয় তারা বিএনপির একেবারে আপনজন, ইভেন বেটার দ্যান বিএনপি। তাদের কথাবার্তা, আচার আচরণ, ইভেন আন্দালি প্রমাণ পার্থ, মানে পার্থর একটা দল আছে, ছোট হোক বড় হোক এটা তো দল। নুরুর একটা দল আছে, সেটা ছোট হোক বড় হোক। জোনায়েদ সাকির একটা দল আছে, আর অন্যদিকে ববি হাজ্জাজ, তারা তো নিজেদের দল। তারপরে সেলিম সাহেব, সাদাত হোসেন সেলিম, তার যে একটা দল এলডিপি, এগুলো সব তারা ব্যান্ড করেছেন, মানে বন্ধ করে ভ্যানিশ করে দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। আরও একজন আছেন রেদওয়ান আহমেদ, তিনি তো বিএনপিতে যোগদান করেছেন। ফলে আসলে এই জোটটি মূলত এখন আর জোট হিসেবে নয়, এটা বিএনপি এবং গং, বিএনপি অ্যান্ড গং, তাদের সমমনা যারা লোক আছেন, আমরা এই কথাগুলো বলে থাকি, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তারপরে একত্রে তারা কাজ করে। জাস্ট অনেকটা গ্যাং হিসেবে নেতিবাচক অর্থে এটা ব্যবহৃত হলেও আইনের ভাষায় এটাকে বলা হয় বিএনপি অ্যান্ড গং। বাদী বা বিবাদী এবং তাদের যারা সঙ্গী সাথী আছেন তাদের মধ্যে যে একটা মহরম দহরম সম্পর্ক, মাখন মাখন সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য, উষ্ণ উষ্ণ সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য আইনের ভাষায় অমুক অ্যান্ড গং, কাদের অ্যান্ড গং, জাবের অ্যান্ড গং, এরকম জিনিসগুলো বোঝানো হয়। সেই দিক থেকে বিএনপি অ্যান্ড গং এর অর্থ যে বিএনপির সাথে যারা যারা আছে তাদের সবার সঙ্গে একটা জড়োয়া জড়োয়া ভাই, মায়ের পেটের ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেগুলো রাজনীতিতে ইতিপূর্বে যখন আপনারা শুনেছেন এরকম একটা ভাব বোঝায়। এবার বিরোধী দলে আসেন। বিরোধী দলের মধ্যে একটা জোট হয়েছে। সেই জোটগুলোর মধ্যে আপনি কাদেরকে কাদেরকে চিনেন? এখানে দুটো জোট, অর্থাৎ সরকারের একটা জোট আর বিরোধী দলের একটা জোট। বিরোধী দলের যে জোট আছে ওটাও কিন্তু সরকারের মতোই। এখানে এনসিপি আছে, জামাত আছে, আর কে কে আছে আমি তাদের নাম জানি না। 11 দলীয় জোট বলা হচ্ছে, কিন্তু অন্য যে দলগুলো আছে আমি তার নাম একটারও নাম জানি না। কিন্তু এনসিপিকে কি আপনার মনে হয় যে এটি জামাত নয়? বা জামাতকে মনে হয় যে তারা এনসিপির অভিভাবক নন, এরকম কি মনে হয় আপনার? ইট মিনস এখানে যে 11টি দল আছে, এই 11টি দল মনে হচ্ছে যে তারা একই মায়ের পেটে ভাই, অর্থাৎ জামাত অ্যান্ড গং। অথবা আপনি যদি এনসিপিকে ভালোবাসেন তাহলে এনসিপিকে আগে আনেন, তাহলে এনসিপি অ্যান্ড গং, বিএনপি অ্যান্ড গং ভার্সেস জামাত অর এনসিপি অ্যান্ড গং। এই হলো আপাতত দৃশ্যমান পরিচয়। আচ্ছা, এখন এরা কি তলে তলে সমঝোতা করে ক্ষমতায় এসেছে? এটা আপনি আমি বলছি না, ওই পার্লামেন্টে যারা সংসদ সদস্য তাদের মধ্যে অনেকেই বলছেন যে এরা হলো আমি এবং মামু। আমি এবং মামুদের যে একটা সমঝোতা, সেই সমঝোতাটা কেমন হতে পারে? আগে যেমন একটা আমরা শুনেছি গৃহপালিত বিরোধী দল। গৃহপালিত বিরোধী দলের উদ্ভাবক জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রয়াত প্রেসিডেন্ট। আর এই গৃহপালিত বিরোধী দলের জনক একজন হলো উদ্ভাবক, যিনি আবিষ্কার করেছেন, ইনভেন্টেড, জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ। আর এটার যে একটা থিওরি, অনেকগুলো 80-90টা দলকে একত্র করে, এখন যেমন 11টা দল আছে, এরকম 80-90টা দলকে একত্র করে বাংলাদেশের প্রথম বিরোধী দলীয়
যে নেতা বা বিরোধী দল, এটার যে জনক, ফাদার, পিতা, তিনি হলেন জনাব আসম আব্দুর রব, জাসদের একাংশে সভাপতি ছিলেন বা সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু উনি আসলে জাসদ বড় ব্যাপার নয়, বাংলাদেশের কিংবদন্তির ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের ইতিহাস সৃষ্টিকারী একজন নেতা, যার যে বর্ণাঢ্য ইতিহাস, সেই ইতিহাস বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, সেই ইতিহাস বাংলার সিংহ, সেই ইতিহাস বাংলার শেরে বাংলা। মানে আপনি যা কিছুই বলেন না কেন, আসম আব্দুর রব একটা ইতিহাস। তো সেই ইতিহাসের মহানায়ককে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ তার গৃহপালিত বিরোধী দলীয় নেতা বানাতে পেরেছিলেন, অথবা নেতা নিজে তিনি তার সেই জঙ্গল ছেড়ে, বাঘের হুঙ্কার ছেড়ে তিনি সার্কাসের বাঘ, লক্ষণ দাস যে সার্কাস অ্যান্ড কোম্পানি ছিল, সেই সার্কাসের বাঘ হওয়ার জন্য তিনি স্বেচ্ছায় খাঁচায় ঢুকেছেন। তার সঙ্গে যারা খেলেছে তাদেরকে তিনি হা করে দিয়েছেন, যারা মুখের মধ্যে হাত ঢুকানো যায় তাদেরকে তিনি অনুমতি দিয়েছেন, বা তাদেরকে তিনি বলছেন যে আমি খেলবো, আমার পিঠে তুমি চলো, আমি কিচ্ছু বলবো না, আমার নখ নেই, দাঁত নেই, ইত্যাদি সব কিছু। মানে অ্যাজ এ হোল বাংলাদেশের ইতিহাসে গৃহপালিত বিরোধী দল এবং বিরোধী দলের জনক জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ এবং আসম আব্দুর রব কিংবদন্তি হয়ে আছেন, আদার দেন এনি অফ দ্য হিস্ট্রি। যেমন ওনার ছাত্র রাজনীতির হিস্ট্রি কিংবদন্তি, এরশাদ সামরিক শাসক, স্বৈর শাসক, ইটস এ হিস্ট্রি। কিন্তু উনি যে একটা পার্লামেন্ট তৈরি করেছেন, সেই পার্লামেন্টে যে একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করেছেন, এটা লিজেন্ড হয়ে আছেন। এর কারণ হলো যে আমরা পরবর্তীতে সবাই ওনার এই পদাঙ্ক অনুসরণ করেছেন। সেই অর্থে গৃহপালিত বিরোধী দলের একটা পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্টের জনক আবার হুসেইন মোহাম্মদ এরশাদ, সংসদীয় রাজনীতির জনক হুসেইন মোহাম্মদ এরশাদ। এবং সেটাকে যারা পরবর্তীতে অনুসরণ করেছেন তারা আসলে এরশাদকে মানস পিতা, এরশাদকে তাদের ফাদার, সেই হিসেবে তারা স্বীকৃতি দিয়ে এরশাদের অনুসৃত যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটা তারা অনুসরণ করেছেন। তো সেই দিক থেকে এরশাদ সাহেবের যে পার্লামেন্ট, অষ্টআশির পার্লামেন্ট, এটার যে তর্জন ছিল, গর্জন ছিল, এটা একদিকে আমি তো বললাম যে একদিকে হুসেইন মোহাম্মদ এরশাদ, আপনি তাকে যদি মানে যাকে বলা হয় জুলিয়াস সিজার হিসেবে তুলনা করতে পারেন, সেই তুলনায় সেই যে তাকে সার্কাসের বাঘ হিসেবে আসম আব্দুর রবকে তুলনা করতে পারেন। কিন্তু পরবর্তীতে যে 2014 সনের বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে 14, 18 এবং 16 মানে 24, এই তিনটি যে নির্বাচন, এই তিনটি নির্বাচনে গৃহপালিত বিরোধী দল শুধু একটা ছিল না, এটাকে প্রজনন ঘটিয়ে, এটিকে যাকে বলা হয় আরও এর বংশ বিস্তার করে একাধিক গৃহপালিত বিরোধী দল বানানো হয়েছিল। এবং সেটা জেনাতেন লোক নয়। আপনি চিন্তা করুন, এরশাদ সাহেব তো ছিলেনই, এরশাদ সাহেবের তিনটা গ্রুপ, এরশাদ সাহেব, তার স্ত্রী, তারপরে তার ভাই, এই তিনটা গ্রুপকে তিনটি বিরোধী দলের সেকশন অ্যান্ড সাবসেকশন ধরতে পারেন। এরপর আপনি ধরেন ওয়ার্কার্স পার্টি, সেখানের আবার দুটো সাবসেকশন, একটা হলো ফজল হোসেন বাদশাহ আর একটা হলো রাশেদ খান মেনন। এরপরে ধরুন ইনু সাহেব, হাসানুল হক ইনু, তারও দুটো গ্রুপ, তিনি একটা গ্রুপের নেতৃত্ব দিতেন, আর একটা গ্রুপ সেই ছিলেন মঈনুদ্দিন খান বাদল। এরপরে ওই যে দিলীপ বড়ুয়া, যাকে মন্ত্রী বানানো হয়েছিল, তার একটা দল ছিল। এরকম অসংখ্য মানে গৃহপালিত, এই গ্রুপ অফ গৃহপালিত বিরোধী দল। শেখ হাসিনা এটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন, সেই বিরোধী দলের আগে যাকে আমি বাঘ বললাম, বাঘ সার্কাসে হওয়ার জন্য তারা সেই বিরোধী দলের
সেই পোশাক পরে শেখ হাসিনার খাঁচায় ঢুকেছে মানুষকে রং তামাশা দেখানোর জন্য। তো এই এরশাদের, আর এটা শেখ হাসিনার জামানাতে এগুলো বাঘ ছিল না, এগুলো সবাই শেখ হাসিনা তাদের সবাইকে বিড়াল বানিয়ে ফেলেছিলেন। এবং এগুলো অনেকটা সেই পার্সিয়ান ক্যাটের মতো। বাংলাদেশের যে বিলাইগুলো রয়েছে, যেগুলোকে আমরা বিড়ালকে বিলাই বলি, দেশি বিড়াল, এগুলোর মোটামুটি দেখেন একটু ফুসফাস করার ইয়েছে, এরা আঁচড় দেয়, এবং মাঝে মধ্যে অবদ্ধ হয়, তারপর শেষে বিদ্রোহ করে আমাদের দেশের বিড়ালগুলো। কিন্তু আপনি যেগুলো পোষা পার্সিয়ান ক্যাট রয়েছে, এই বিড়ালের বিশাল বাঘের মতো মুখ, সারা শরীর ভরা পশম, এরা শুধু ক্যাট ফুড খায়, এমনকি মিউ মিউ করে না, দেখতে ভালো লাগে। ওই রকমভাবে শেখ হাসিনা তার যে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, তাদেরকে ওইভাবে বানিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হলো যে বর্তমান জমানাতে যে বিরোধী দল আছে, এতে গ্যাং অব বিরোধী দল, তারা কি সত্যিকার অর্থে বিরোধী দল, নাকি এরশাদ, শেখ হাসিনা তারা যে বিরোধী দলের ক্রম অধোগতি তৈরি করেছিল, একটার সঙ্গে একটা নষ্ট করেছিল, বাঘ থেকে বিড়াল বানিয়েছিল, তার অধীনে এরা এখন নিজেদেরকে বিরোধী দল হিসেবে পরিচয় দিতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করে না। আবার তারা গৃহপালিত বিরোধী দল হিসেবে এই যে পরিচয়টা, এটাও সমাজে রাখতে চায় না। তাহলে তারা কি? এখন সেদিক থেকে যদি ধীরে ধীরে কমতে থাকে, যদি বর্তমান পার্লামেন্টে আপনি তাদেরকে গৃহপালিত বিরোধী দল বলেন, তাহলে এদের অবস্থা বিড়ালের চাইতেও আরও অনুগত কিছু, আরও ছোট কিছু, যেগুলো কখনোই আপনাকে করবে না। সেটা খরগোশ হতে পারে বা অন্য যে কোনো জিনিস হতে পারে। সেটা কি তাই? নাকি সত্যিকার অর্থে যেটা বিরোধী দল বলতে যেটা বোঝায় ব্রিটিশ পার্লামেন্টে, কিংবা যেটা মার্কিন কংগ্রেসে, এমনকি ভারতীয় পার্লামেন্টে, যেভাবে এখন ভারতীয় কংগ্রেস এবং বিজেপি সে লড়াই করছে, সেরকম কিছু একটা? তো এটা বুঝতে আমাদের হয়তো আরও কিছুদিন সময় লাগবে। আমরা কাউকে বড়ও করতে চাই না, ছোটও করতে চাই না, কিন্তু এই যে কথাবার্তাগুলো হচ্ছে, সেই কথাবার্তাগুলো আপনাদের শুধুমাত্র জানিয়ে রাখলাম। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো ওই যে একেবারে শুরু করেছিলাম যে সরকারের যেখানে 70 দিন যায় নাই, এর মধ্যে আরেকটি গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, আরেকটি চক্রান্তের কথা বলা হচ্ছে, আবার বলা হচ্ছে যে এই বর্তমান যে সরকার, এই সরকারের কোনো ক্ষমতায় নাই, সব সরকার চালাচ্ছে আমেরিকা। এর আগে কিন্তু শেখ হাসিনাকে দেখেন, এরশাদ সাহেবের সময়টাতে বলা হতো যে গ্যাং অফ 10, যাকে বলা হয় গ্রেটেস্ট, বা এটা কি যেন বলা হতো, অর্থাৎ 10 জন সচিব তাকে চালাতেন, বা 1 ডজন সচিব তাকে চালাতেন, গ্রেট 10, গ্রেট 10, এরকম কথাবার্তা এরশাদের জামানায় বলা হতো। ইভেন মিলিটারিরা তাকে চালাতো, এই কথা কিন্তু কেউ বলতো না এরশাদকে। অর্থাৎ তার খুব প্রভাবশালী 10 জন, মোকাম্মেল হক সাহেব, এম কানোয়ার সাহেব, এরকম খুব জাদ্রেল সিএসপি ছিলেন 10 জন, তারা এরশাদ সাহেবকে চালাতেন। আবার শেখ হাসিনার বিরুদ্ধে বদনাম ছিল যে তাকে চালাতেন মূলত এই রয়ের একটা শক্তিশালী গ্রুপ ছিল, তারা তার উপর প্রভাব বিস্তার করতেন। এর বাইরে মানে কেউ চালাচ্ছে না। কিন্তু এখন কি হচ্ছে? এখন সরকার সম্পর্কে বলা হচ্ছে, ফরহাদ মাজাহার সাহেবের মতো লোক বলছেন যে এই সরকার চালাচ্ছে আমেরিকা, এই সরকারের কোনো ক্ষমতা নেই। এই গেল একটা অবস্থা। 2 নম্বর হলো যে এই সরকার কিন্তু কোনো রাগ ঢাক করছেন না, কোনো কথাবার্তা বলছেন না। এই যে এত কথাবার্তা হচ্ছে, তারা রেসপন্ড করছেন না। আরেকজন বলছেন যে সরকারের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, এক গ্রুপ আছেন প্রো পাকিস্তানি, এক গ্রুপ আছেন প্রো চাইনিজ, আরেক গ্রুপ আছেন প্রো ইন্ডিয়ান, একেবারে সরাসরি রয়ের রিক্রুট করা, রয়ের ট্রেনিং দেওয়া, রয়ের প্রকল্প বাস্তবায়নকারী। আরেক গ্রুপ বলছেন যে না, এদের মধ্যে এস আলমের যারা লোকজন আছেন, শেখ হাসিনার যারা লোকজন আছেন, আওয়ামী লীগের দালাল আছেন, যারা একটা সময় আওয়ামী লীগের জমানাতে ডিজিএফআই থেকে নিয়মিত পয়সা খেতেন, তারাও এই গ্রুপে আছেন। তো এই যে একটা হ্যাফহ্যাজার্ড অবস্থা চলছে, এরই মধ্যে আবার সেই মার্কিন ডিপ স্টেট, আবার ডক্টর ইউনূসের কথা, আবার সেই গণ অভ্যুত্থানের কথা,
আবার আরেকটি বিপ্লবের কথা, আবার নতুন বস্তুমন্ত্রের কথা, আবার এনসিপির তর্জন গর্জন, সব মিলিয়ে আমাদের যে রাজনীতির আকাশটা পরিষ্কার নয়। আকাশটা অন্ধকার, ভীষণ রকম অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আপনি কি কোনো আলোর ঝলকানি দেখতে পাচ্ছেন? সেটা কি বজ্রপাত? সেটা কি বিদ্যুতের চমক? নাকি কোনো সপ্তর্ষি অথবা চন্দ্র, সূর্য বা অন্য কোনো বড় কোনো তারকার আলো? ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহই জানেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।